প্রিয় শিক্ষার্থী, অ্যানিও একাডেমির পক্ষ থেকে আমি তানভীর ফারুক তামিম তোমাদের মধ্যে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিন্যান্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, মূলধন কাঠামো এবং বিনিয়োগ সিদ্ধান্ত। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, আমরা যে মূলধন কাঠামো বিনিয়োগ সিদ্ধান্ত যে করব, মূলধন কাঠামো জিনিসটা আমার জন্য কি? মূলধন কাঠামো বলতে আমরা নরমালি কি বুঝে থাকি? আগে আমরা একটু বইয়ের ভাষায় পড়ি, তারপরে আমরা নরমালি আসবো। মূলধন কাঠামো বলতে একটি কারবার প্রতিষ্ঠানের বিনিয়োজিত মূলধনের গঠন ও তাদের পারিপার্শ্বিক অনুপাতের হারকে বুঝিয়ে থাকে। যা কিছু লাগতেছে ভালো মতো বুঝতে পারে না, আর একটু ভালো করে বুঝতে হবে। দেখেন, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে প্রয়োজন অনুসারে মূলধন সংগ্রহ করে থাকে। মোট মূলধনের মধ্যে যে উৎসসমূহ বিদ্যমান থাকে তাদের সম্মিলিত নামে হচ্ছে মূলধন কাঠামো। স্যার, এবার একটু যদি নরমালি যদি বলি আমরা, তাহলে কিভাবে বলতে পারি? নরমালি যদি বলি, মনে করেন এই যে বলো, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে প্রয়োজন অনুসারে আমার মনে করেন যে 10 লক্ষ টাকা আমার মূলধন দরকার আছে। সাপোজ আমি ধরলাম আমি 10 লক্ষ টাকা মূলধন দরকার আছে। এই 10 লক্ষ টাকা থেকে আমি কি করলাম? 5 লক্ষ টাকা মনে করো আমি সাধারণ শেয়ার বিক্রি করে নিলাম। 2 লক্ষ টাকা মনে করো আমি অগ্রাধিকার শেয়ার বিক্রি করে নিলাম। 3 লক্ষ টাকা মনে করো আমি কি করলাম? ঋণের মাধ্যমে আমি কি করলাম? মূলধনটা সংগ্রহ করলাম। এই যে বিভিন্ন উৎস থেকে যে আমরা কি করলাম, মূলধনটা যে সংগ্রহ করে একটা সম্মিলিত রূপ দিলাম, টোটাল 10 লক্ষ টাকা যে একটা রূপ দিলাম, এটাকে আমরা মূলত কি বলে থাকি? মূলধন কাঠামো বলে থাকি। স্যার, এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? স্যার, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে। প্রায় প্রত্যেকটা বছরেই কিন্তু আমাদের এখানে সিপারে কিন্তু মাস্ট বি একটা কোয়েশ্চেন আসে। স্যার, সিপারে মাস্ট আমাদের একটা কোয়েশ্চেন আসে। স্যার, আমরা কোয়েশ্চেনে কি রকম করে আসতে পারে আমরা একটা নজরে কোয়েশ্চেনটা একটু দেখে নিই। কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, দেখেন কি বলছে আমাকে। রিকোয়ারমেন্ট আমরা একটু পড়ি। রিকোয়ার্ড which alternative method of financing should be selected and why? মানে আমার এখানে দেখেন তিনটা অল্টারনেটিভ বলা আছে, 1 2 3। এই তিনটা অল্টারনেটিভের মধ্যে আমরা কোনটাকে সিলেক্ট করব এবং কেন? বি নাম্বার বলা আছে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ মেথড 1 এন্ড মেথড 2। মেথড 1 এবং মেথড 2 এর মধ্যে একটা ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বলছে, যেখানে মানে এমন একটা ইবিআইটি বের করতে বলছে যে ইবিআইটি দিয়ে আমরা অঙ্কটা করলে দুইজনের জন্য ইপিএস কি হয়ে যাবে? স্যার, সমান হয়ে যাবে। আমাকে জাস্ট এই দুইটা রিকোয়ারমেন্ট আমাকে এখানে করতে বললো। প্রশ্নের মধ্যে কি আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন। The capital structure of IDLC is given below। একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেয়া আছে, আগে থেকে মূলধন কাঠামো দেয়া আছে। স্যার, এই অধ্যায়ে আমরা যখন অঙ্ক করতে যাব, আমাদের অঙ্কগুলোর প্রশ্নটা মূলত কিরকম হয়ে থাকে দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন। আমি একটা সচরাচর ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে নিয়ে যাচ্ছি। সাপোজ আমি 10 লক্ষ টাকা আরামসে মূলধনে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে যাচ্ছি। হঠাৎ করে আমি চাচ্ছি আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে আরেকটু বড় করার জন্য, আরেকটু সুন্দর করার জন্য। হ্যাঁ, তো তখন আমার আরো এক্সট্রা ক্যাপিটাল, আরো এডিশনাল ক্যাপিটাল আমার দরকার হচ্ছে। ওই এডিশনাল ক্যাপিটাল গুলো আনার জন্য আমাকে কয়েকটা অল্টারনেটিভ বলা থাকে। ওই অল্টারনেটিভ গুলো থেকে আমাদের যেটা পছন্দ হবে, যেটাতে আমার সবচেয়ে ইপিএস যেটা সবচেয়ে বেশি থাকবে, আমরা ওই ইপিএসটাকে আমরা কি করে থাকবো? স্যার, অ্যাকসেপ্ট করে থাকবো। এখন আসি, তাহলে দেখেন আমাদের মূলধন কাঠামোটা কি ছিল? আমরা 12% ডেট বা ডিবেঞ্চার বা ঋণের মাধ্যমে 12% ঋণের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করছিলাম 12 লক্ষ টাকা। 10% প্রেফারেন্স স্টক অগ্রাধিকার শেয়ার, 10% অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে আমরা হচ্ছে কি করছিলাম? মূলধন সংগ্রহ করছি কত টাকা আমরা? স্যার, 10 লক্ষ টাকা। কমন স্টকের মাধ্যমে আমরা হচ্ছে একটা শেয়ারের দাম 100 টাকা, টাকা 100 পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা করে আমরা 8 লক্ষ টাকার মাধ্যমে মূলধন সংগ্রহ করছি। টোটাল কত টাকা স্যার? টোটাল দাঁড়ালো হচ্ছে আমার জন্য 30 লক্ষ টাকা। তাহলে এই 30 লক্ষ টাকা নিয়ে আমি আরামসে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর কোম্পানির দরকার হচ্ছে এডিশনাল ফাইন্যান্সিং, আরো এক্সট্রা কিছু টাকা দরকার হচ্ছে, আরো অতিরিক্ত টাকা দরকার হচ্ছে। অফ টাকা 12 লাখ, আমার আরো 12 লক্ষ টাকা আমার জন্য দরকার হচ্ছে। দিস ক্যান ফাইন্যান্সড ইন দ্য ফলোইং ওয়ে। এই জিনিসটা আমরা নিচের যে ফলোইং ওয়ে গুলো বলা আছে ওটার মাধ্যমে আমরা ফাইন্যান্স করতে পারি, অর্থায়ন করতে পারি। কি কি বলা আছে স্যার একটু দেখেন তো। এক নাম্বার অল্টারনেটিভের মধ্যে বলা আছে ফুললি বাই কমন স্টক অফ টাকা 100 ইচ। মানে কি, এই 12 লক্ষ টাকা আমি সম্পূর্ণ টাকা ফুললি টাকাটা আমি কালেক্ট করব কিসের মাধ্যমে? কমন স্টক বিক্রি করার মাধ্যমে। কয়টা কমন স্টক বিক্রি করবো স্যার? 100 টাকা করে কমন স্টক যতটা আমার আসে ততটা বিক্রি করে। 2 নম্বরে বলা আছে ফুললি বাই 12% ডিবেঞ্চার। মানে আমার এই 12 লক্ষ টাকা আমরা কালেক্ট করব 12% ঋণের মাধ্যমে, 12% ঋণের মাধ্যমে। 3 নম্বরে বলা আছে ফুললি বাই 13% প্রেফারেন্স স্টক। পুরাটাই আমি আবার নিব কিসের মাধ্যমে? 13% প্রেফারেন্স স্টক বা অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, এরপর তো আমরা বলা আছে ইফ দ্য কোম্পানি এক্সপেক্টেড ইবিআইডি, কোম্পানি ইবিআইডি এক্সপেক্ট করতেছে 8 লক্ষ টাকা এন্ড কর্পোরেশন ট্যাক্স রেট ইজ কত?
25%। এই জিনিসটা আমাকে প্রশ্ন। এখন আসেন স্যার আমরা এখান থেকে কি করবো, এখন আগে আমরা রিকোয়ারমেন্ট 1টা করবো। স্যার রিকোয়ারমেন্ট 1 কি বলা আছে দেখেন তো, হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড এন্ড হোয়াই, কোন মেথডটাকে আমরা সিলেক্ট করব এবং কেন করব। স্যার তাহলে এই জিনিসটা জানার জন্য আমাকে কি বের করতে হবে জানেন, এরকম যদি বলা থাকে এই জিনিসটা করার জন্য আমাকে একটা মান বের করতে হবে, মানটা হচ্ছে স্যার ইপিএস বের করতে হবে। স্যার আমাকে কি বের করতে হবে স্যার, ইপিএস বের করতে হবে। আমি আবার বলতেছি, যদি আমাকে এরকম বলে কোন প্রকল্পটা আমরা অ্যাকসেপ্ট করব কয়েকটা অল্টারনেটিভ থেকে, তখন স্যার আমাকে ইপিএস বের করতে হবে। স্যার একটা কথা একটু ভালো করে শুনে রাখবেন, এখন যে কথাটা বলতেছি আমার ম্যাথমেটিক্যাল টার্মের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইপিএস বের করার জন্য আমার একটা ফর্মুলা আছে। ইপিএস বের করার জন্য আমার ফর্মুলা কি স্যার, ইপিএস বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ কমন শেয়ার, নাম্বার অফ কমন স্টক বা নাম্বার অফ কমন শেয়ার আমরা ভাগ করে দিলে ইপিএস পেয়ে যাবো। আর্নিং পার শেয়ার, প্রত্যেকের সাথে কত টাকা করে আমি আর্ন করতে পারবো সেই জিনিসটা পাবো। তো এখন হঠাৎ আমি তো নাম্বার অফ কমন শেয়ার বের করতে পারবো, ইএসিএস তো সরাসরি দেওয়া থাকবে না, ইএসিএস টা আমাকে বের করতে হবে। তো স্যার আমরা ইএসিএস টা কেমনে বের করবো একটু বলি। প্রথমে এই যে আমাকে একটা ইবিআইডি দিয়েছিল না স্যার, ইবিআইটি, ওই ইবিআইডিটাকে লিখবো আমরা। এই যে এখানে একটা ইবিআইডি আছে না, এই ইবিআইডিটাকে লিখবো। ইবিআইডি থেকে স্যার আমরা ইন্টারেস্টকে মাইনাস করব, ইবিআইডি থেকে স্যার আমরা ইন্টারেস্টকে মাইনাস করব। ইন্টারেস্টকে মাইনাস করলে আমরা কি পাবো স্যার, ইন্টারেস্টকে মাইনাস করলে পাবো স্যার আমরা ইবিটি। ইবিটি থেকে স্যার আমরা আবার কাকে মাইনাস করব, ইবিটি থেকে স্যার আমরা আবার ট্যাক্সকে মাইনাস করব। ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করলে আমরা কি পাবো স্যার, ইএটি পাবো স্যার, কি পাবো স্যার, ইআরটি পাবো। ইএটি থেকে আবার আমরা মাইনাস করব, ইএটি থেকে আমরা কাকে মাইনাস করব, পিডি প্রেফারেন্স ডিভিডেন্ড অথবা প্রেফারেন্স স্টক অগ্রাধিকার শেয়ারকে আমরা মাইনাস করব। অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করলে আমরা কি পাবো স্যার, অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করলে স্যার আমরা ইএসসিএস পাবো। এই ইএসসিএস কে নাম্বার অফ কমন স্টক দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো যে স্যার ইপিএস টা পেয়ে যাবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইপিএস টা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, সবার আগে ইবিআইডি কে লিখতে হবে। ইবিআইডি থেকে স্যার আমরা ইন্টারেস্টকে মাইনাস করব, ইন্টারেস্টকে মাইনাস করলে আমরা কি পাবো স্যার, ইবিজি পাবো। ইবিডি থেকে স্যার আমরা কাকে মাইনাস করব, ট্যাক্সকে মাইনাস করব। ট্যাক্সকে মাইনাস করলে আমরা কি পাবো স্যার, ইএটি পাবো। ইএটি থেকে স্যার আমরা প্রেফারেন্স ডিভিডেন্ডকে মাইনাস করব, প্রেফারেন্স স্টককে মাইনাস করব, প্রেফারেন্স শেয়ারকে মাইনাস করব, যেটা হবে সেটা আমাদের কি হবে স্যার, ইএসসিএস হবে। ওই ইএসসিএস কে আমরা এনএস নাম্বার অফ শেয়ার নাম্বার অফ কমন স্টক দিয়ে ভাগ করে দিলে আমরা ইপিএস টা পেয়ে যাব। স্যার ঝামেলাটা কোন জায়গায় জানেন স্যার, ঝামেলাটা হচ্ছে স্যার ইবিআইডি আমাকে দেয়া থাকবে, ইন্টারেস্ট আমাকে দেয়া থাকবে না স্যার, ইন্টারেস্ট আমাকে দেয়া থাকবে না, ইন্টারেস্ট আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, ইবিটি আমরা মাইনাস করে পেয়ে যাচ্ছি গা, ট্যাক্স রেট আমাকে দেয়া আছে, ইএটি আমরা মাইনাস করে পেয়ে যাবো গা, প্রেফারেন্স ডিভিডেন্ড আমাকে দেয়া থাকবে না স্যার, তারপরে নাম্বার অফ কমন শেয়ার বা নাম্বার অফ স্টকটা আমাকে দেয়া থাকবে না। তিনটা জিনিস স্যার আমার এখানে দেয়া থাকবে না, ওই তিনটা জিনিস আমাকে খুঁজে বের করে নিতে হবে। স্যার কয়টা জিনিস দেয়া থাকবে না, তিনটা জিনিস আমাকে দেয়া থাকবে না। কি কি স্যার, প্রথমত যদি আমরা বলি স্যার, প্রথমে আমাকে কি দেয়া থাকবে না, প্রথমে স্যার আমাকে দেয়া থাকবে না হচ্ছে আপনার ইন্টারেস্টটা দেয়া থাকবে না, ইন্টারেস্ট আমাকে বের করতে হবে। তারপরে প্রেফারেন্স ডিভিডেন্ড আমাকে বের করতে হবে, নাম্বার অফ কমন স্টকটা আমাকে বের করতে হবে বা নাম্বার অফ কমন শেয়ারটা আমাকে বের করে নিতে হবে। এই তিনটা জিনিস আগে আমরা ওয়ার্কিং এর মাধ্যমে করব, ওয়ার্কিং এর মাধ্যমে করার পর আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করলে আমাদের আনসারটা চলে আসবে। সো স্যার আমরা দেরি না করি স্যার, তাহলে আমরা কিসে চলে যাব স্যার, এখন ওয়ার্কিং এ চলে যাব স্যার। কিসে চলে যাব, ওয়ার্কিং। তাহলে একটু স্যার আমরা একটু দেখি, একটু ভালো করে কথাগুলো খেয়াল করবেন, আমরা প্রশ্নটা আবার রাখছি আপনাদের সুবিধার্থে। ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার। ওই যে নাম্বার অফ কমন শেয়ারটাকে আমরা বের করতেছি স্যার। স্যার আমার এখানে কয়টা অল্টারনেটিভ ছিল স্যার, তিনটা অল্টারনেটিভ ছিল স্যার, একটু ভালো করে কথাগুলো শুনবেন। কয়টা অল্টারনেটিভ ছিল স্যার, আমার এখানে তিনটা অল্টারনেটিভ ছিল। কি কি স্যার, এই যে ফুললি বাই কমন স্টক, ফুললি বাই 12% ডিবেঞ্চার, ফুললি বাই 30% প্রেফারেন্স স্টক, তিনটা অল্টারনেটিভ ছিল। তাই আমরা কি করব স্যার, অল্টারনেটিভ 1 দিয়ে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। স্যার আমার এখানে জায়গা সংকলন হচ্ছে না বলে আমি পাশাপাশি লিখছি, আপনি এগুলো স্যার পাশাপাশি লিখবেন না, উপর নিচে করে লিখে আসবেন। স্যার তার আগে অল্টারনেটিভ 1টা বের করার আগে আমাকে একটু বের করতে হবে যে আমাদের বর্তমানে কয়টা শেয়ার আছে, প্রেজেন্ট শেয়ার কয়টা। আমি কমন স্টক 100 টাকা করে না, হ্যাঁ কমন স্টক কত টাকা করে, 100 টাকা করে। এই 100 টাকা করে কমন স্টকের মাধ্যমে কত টাকা কালেক্ট করছিলাম, 8 লক্ষ টাকা কালেক্ট করছিলাম। কত টাকা কালেক্ট করছি স্যার, 8 লক্ষ টাকা। তাহলে স্যার আমাকে একটু করে যদি বলি, 8 লক্ষ টাকা কালেক্ট করছি 100 টাকা করে শেয়ার বিক্রি করার মাধ্যমে, তাহলে আমি কয়টা শেয়ার বিক্রি করছি। নর্মাল বিষয়, এই যে এখানে একটা জিনিস ভুল দিয়েছি, এটা গুণ হবে, এটা ভাগ হবে, ঠিক আছে, এটা ভাগ হবে। 8 লক্ষকে আমরা 100 দিয়ে যদি ভাগ করে দিই, কতটা শেয়ার আমরা সেটা পেয়ে যাচ্ছি 8000। আবার বলতেছি দেখেন, আমি টোটাল শেয়ারের মাধ্যমে টাকা কালেক্ট করছি 8 লক্ষ। তো স্যার একটা শেয়ারের দাম কত টাকা স্যার, একটা শেয়ার দাম স্যার আমার জন্য 100 টাকা করে, একটা শেয়ার দাম কত টাকা, 100 টাকা। তাহলে আমি কয়টা শেয়ার সেল করতে হয়েছে, আমাকে 8000 শেয়ার আমাকে সেল করতে হয়েছে। এটা হচ্ছে আমার জন্য প্রেজেন্ট শেয়ার। বক্সে যেগুলো থাকবে এগুলো আগের, আর নিচের গুলো হচ্ছে স্যার নতুন। বক্সের গুলো আগের, নিচের গুলো হচ্ছে নতুন। তাহলে বক্সে আমার আগে থেকে পাইছি কত স্যার, 8000 শেয়ার।
তাহলে আমি কি করছি স্যার একটু দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন। অল্টারনেটিভ 1 দিয়ে ওল্ড প্লাস নিউ, অল্টারনেটিভ 2 দিয়ে ওল্ড প্লাস নিউ, অল্টারনেটিভ 3 দিয়ে ওল্ড প্লাস নিউ। এবার ওল্ড যেখানে আছে ওল্ড 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 মানে আগের কতটা আমি শেয়ার বের করছিলাম 8000 শেয়ার, এই 8000 শেয়ার আমি 8000 করে লিখে দিলাম। 8000 শেয়ার আমি ওল্ডে 8000 লিখে দিলাম, ওল্ডে 8000 লিখে দিলাম, ওল্ডে আমি 8000 লিখে দিলাম। এবার নিউটা কি, নিউটা আমি কেমনে বুঝবো? স্যার আমার কয়টা অল্টারনেটিভ ছিল? স্যার আমার তিনটা অল্টারনেটিভ ছিল। কয়টা? তিনটা। প্রথমে কি বলছে একটু দেখেন তো। প্রথমে বলছে আমাকে আমি এই 12 লক্ষ টাকা, এক্সট্রা 12 লক্ষ টাকা যেটা আছে, এই এক্সট্রা 12 লক্ষ টাকাটা আমি গেইন করবো, এক্সট্রা 12 লক্ষ টাকা আমি আদায় করব কিসের মাধ্যমে? 100 টাকা করে শেয়ার বিক্রির মাধ্যমে। 100 টাকা করে শেয়ার বিক্রির মাধ্যমে স্যার আমরা এক্সট্রা 12 লক্ষ টাকাটা আমরা কি করব? গ্যাদার করব। তাহলে স্যার দেখেন, আমি যদি শেয়ার বিক্রির মাধ্যমে যদি 12 লক্ষ টাকা যদি নিয়ে থাকি, তাহলে বলেন তো আমার শেয়ার সংখ্যা কি বাড়বে নাকি কমবে? 12 লক্ষ টাকা নিব আমি কিসের মাধ্যমে? নতুন করে শেয়ার বিক্রির মাধ্যমে। তাহলে আমার শেয়ার সংখ্যা কি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। তাহলে আমরা এখন কি করবো স্যার? বাড়াবো। তাহলে আমরা এই দেখেন, 1 নাম্বার অল্টারনেটিভের মধ্যে শেয়ার সংখ্যা বাড়তেছে, তাই আমরা অল্টারনেটিভ 1 এর মধ্যে নিউর মধ্যে কি করছি দেখেন, এই যে 12 লক্ষ টাকা আমার এক্সট্রা দরকার, কত টাকা করে? 100 টাকা করে, কত টাকা? 12,000 শেয়ার। তাহলে আগে থেকে ছিল 8,000 শেয়ার, নতুন করে পাইছি কত শেয়ার? 12,000 শেয়ার। টোটাল কত পাইলাম স্যার? 20,000 শেয়ার। একটা অল্টারনেটিভ গেল। অল্টারনেটিভ 2 তে যাই। অল্টারনেটিভ 2 এর মধ্যে যদি আসি দেখেন, এই 12 লক্ষ টাকা আমরা নিছি কিসের মাধ্যমে? 12% ডেপ্টের মাধ্যমে, ঋণের মাধ্যমে। ঋণের মাধ্যমে আমি যদি 12 লক্ষ টাকা যদি নিয়ে থাকি, আমার ঋণের মাধ্যমে নিছি, ঋণের মাধ্যমে নিলে আমার সুদ বাড়বে, আমার কি কমন স্টক কি বাড়বে? না, কমন স্টক বাড়বে না, শেয়ার সংখ্যা বাড়বে না। তাই দেখেন অল্টারনেটিভ 2 এর মধ্যে ওল্ডটা আছে, ওল্ডের 8,000 টাকাটা আছে, 8,000 শেয়ারটা আছে। নিউর মধ্যে কত? 0, কারণ নিউ যে 12 লক্ষ টাকা আমরা নিছিলাম কিসের মাধ্যমে? ডেপ্টের মাধ্যমে। ওঠার ফলে আমার কি হয় নাই স্যার? আমার শেয়ার সংখ্যা বাড়ে নাই। এরপরে যাই স্যার আমরা অল্টারনেটিভ 3 তে যাই। অল্টারনেটিভ 3 এর মধ্যে কি আছে? আবার সেম, ওল্ডটা আমার সেম 8,000 থেকে যাবে গা। নিউতে আসি। অল্টারনেটিভ 3 তে বলছে কি ফুললি বাই 30% প্রেফারেন্স স্টক, প্রেফারেন্স স্টকের মাধ্যমে ফুল টাকাটা গ্যাদার করছি, শেয়ারের মাধ্যমে কই নাই। তাহলে আমার শেয়ারের মধ্যেও কোনো কি আসবে না স্যার? আমার কোনো শেয়ারের মধ্যে কোনো টাকা আসবে না। বুঝতে পারছি? শেয়ারের মধ্যে আমার কোনো কি আসবে না স্যার? আমার কোনো টাকা আসবে না। গেল গা। তাহলে আমার নিউতে এখানেও 0। তাহলে কত পাইলাম আমরা স্যার? অল্টারনেটিভ 1 এ পাইছি 20,000 টা শেয়ার, অল্টারনেটিভ 2 তে পাইছি 8,000 শেয়ার, অল্টারনেটিভ 3 তে পাইছি 8,000 শেয়ার। কেন 8,000 বললাম আবার একটু বলতেছি, আগে যেগুলো ছিল হচ্ছে ওল্ড, নতুন করে যে টাকাটা লাগবে হচ্ছে নিউ। তাহলে আগে আমি 8 লক্ষ টাকা 100 টাকা করে নিছিলাম, তাহলে 8 লক্ষ ভাগ 100 সমান সমান 8,000। এই 8,000 শেয়ার আমরা ওল্ড বসাই দিব। নিউ 12 লক্ষ টাকা আমরা নিচ্ছি কিসের মাধ্যমে? 100 টাকা করে। কিসের মাধ্যমে? শেয়ার বিক্রি করার মাধ্যমে, অল্টারনেটিভ 1 এর মধ্যে। তাই অল্টারনেটিভ 1 এর মধ্যে আমার শেয়ার সংখ্যাটা বেড়ে 8,000 থেকে বেড়ে সেটা 20,000 হয়েছে। অল্টারনেটিভ 2 তে আমরা ঋণের মাধ্যমে নিছিলাম, দ্যাটস আমার এখানে কোনো বাড়ে নাই। 3 তে অগ্রাধিকার শেয়ার মাধ্যমে নিছিলাম, তাই আমার এখানে কোনো শেয়ার সংখ্যা বাড়ে নাই। ঠিক আছে? তাহলে আমার জন্য তিনটা অল্টারনেটিভ গেল গা। ওয়ার্কিং 1টা আমার জন্য গেল। এবার আসি আমরা ওয়ার্কিং 2 তে আসি। ওয়ার্কিং 2 তে আসি, কি বের করব? ক্যালকুলেশন ফর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ক্যালকুলেশন ফর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ডেট বের করব। ডিবেঞ্চার ঋণের টাকা, সুদের টাকা বের করব, ঋণের টাকাটা, ঋণের সুদের টাকাটা বের করব। তাহলে আবার আগের মতো আসেন, আগে ওল্ডটা বের করব, মানে প্রেজেন্টটা বের করব। তো প্রেজেন্টটা কেমনে বের করব? আমার আগে থেকে ডেপ্টের মাধ্যমে 12% ডেপ্টের মাধ্যমে কত টাকা লোন নিছিলাম? 12 লক্ষ টাকা। এই যে দেখেন আগে প্রেজেন্ট 12 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট? 12% করে 1,44,000 টাকা। এটা আগে থেকে ছিল, যে আমরা ওল্ডের মধ্যে লিখে দিয়েছি 1,44,000। এটা আগে থেকে ছিল তাই ওল্ডে লিখে দিয়েছি 1,44,000। এটা আগে থেকে ছিল তাই ওল্ডের মধ্যে লিখে দিয়েছি 1,44,000। নিউর মধ্যে যাব, নিউর মধ্যে আসি। অল্টারনেটিভ 1 এ আসেন। অল্টারনেটিভ 1 এর মধ্যে 12 লক্ষ টাকাটা কিসের মাধ্যমে নিছিলাম? শেয়ার বিক্রি করার মাধ্যমে নিছিলাম। শেয়ার যদি বিক্রি করি তাহলে আমাকে ঋণের সুদ দিতে হবে। শেয়ার বিক্রি করলে শেয়ার সংখ্যা বাড়বে, ঋণের সুদ দিতে হবে না, দ্যাটস ওয়াই আমার এখানে আসবে না। অল্টারনেটিভ 2 তে বলছে কি ফুললি বাই 12% ডিবেঞ্চার। এই যে 12 লক্ষ টাকাটা ফুললি টাকাটা গ্রহণ করছি কিসের মাধ্যমে? 12% ঋণের মাধ্যমে। কিসে? অল্টারনেটিভ 2 এর মধ্যে। তাই দেখেন অল্টারনেটিভ 1 এর মধ্যে নিউর মধ্যে 0, অল্টারনেটিভ 2 এর মধ্যে নিউর মধ্যে বাইরে গেছে কত? 12 লক্ষ টাকার উপর আবার কত পার্সেন্ট? 12%। আবার 12 লক্ষ টাকার উপর আবার 12%, 1,40,000 টাকা। যোগ করলে 2,88,000 টাকা। এরপরে অল্টারনেটিভ 3 এর মাধ্যমে আমরা টাকাটা নিয়েছিলাম কিসের মাধ্যমে? 13% প্রেফারেন্স স্টকের মাধ্যমে, যার ফলে আমার ইন্টারেস্ট বাড়ে নাই। তাই এখানে আমার জন্য নিউর মধ্যে কত আসছে স্যার? 0 আসছে। আশা করি এটাও বুঝতে পারছেন। এরপরে যাবো স্যার আমাদের ওয়ার্কিং 3 তে যাবো স্যার। ওয়ার্কিং 3 তে আমরা বের করব কি? ক্যালকুলেশন ফর প্রেফারেন্স ডিভিডেন্ড। ডিভিডেন্ড আমরা বের করব, ডিভিডেন্ডটা বের করব। তাহলে ডিভিডেন্ড যদি বের করতে চাই তাহলে একটু দেখেন স্যার, প্রেজেন্ট আগে থেকে আগেরটা বের করব। কেমনে বের করতেছি আগেরটা দেখেন, এই যে প্রেফারেন্স স্টকের মাধ্যমে টাকা ছিল কত পার্সেন্ট? 10% করে, কত টাকা? 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকার উপর 10% করে আগেরটা বের করলাম 1 লক্ষ টাকা।
ওল্ড জায়গায় সব জায়গায় বসে যাবে, ওই যে ওল্ডে বসা দিলাম, মোল্ডে বসা দিলাম, মোল্ডে বসা দিলাম। নিউটা বের করব, নিউর মধ্যে দেখেন প্রথমটা নিছিলাম আমরা কিসের মাধ্যমে, কমন স্টকের মাধ্যমে, তার মানে অল্টারনেটিভ 1 এর মধ্যে নিউর মধ্যে 0। পরটা নিছিলাম ডেপ্টের মাধ্যমে, তার মানে অল্টারনেটিভ 2 তো নিউর মধ্যে কত 0। তারপরটা নিছিলাম 12 লক্ষ টাকা 13% অগ্রাধিকারের মাধ্যমে, তাহলে আবার আমরা এখানে কি করব, আবার 12 লক্ষ টাকার উপর 13% করে 1,56,000, 1 লক্ষ টাকা 1,56,000 টাকা যোগ করলে কত পাচ্ছি, 2,56,000 টাকা। তাহলে আমরা যে তিনটা ওয়ার্কিং আমাদের করা দরকার ছিল, তিনটা ওয়ার্কিং আমরা করে নিলাম। তাহলে কি করব স্যার, আগের গুলো হচ্ছে ওল্ড, ওগুলো ওই অনুযায়ী ভাগ করে দিব, আর নতুন করে যেটা আসবে ওটা ওখানের মধ্যে আমরা ভাগ করে দিব। এরপর আসি স্যার আমরা আবার আমাদের ওই অঙ্কের মধ্যে চলে আসি, রিকোয়ারমেন্ট 1 না আমাকে যে জিনিসটা করতে বলছিল ওটার মধ্যে চলে আসি। প্রথমে কি লিখবো বলছিলাম স্যার, মনে আছে? সবার আগে আমরা কাকে লিখবো, ইবিআইডি কে লিখবো। আমাদের অঙ্কের মধ্যে ইবিআইডি বলা ছিল, তাহলে প্রথমে আমরা স্যার ইবিআইডি কে লিখতেছি। ইবিআইডি আমাদের এখানে কত কত বলা ছিল, 8 লক্ষ টাকা করে সব জায়গায় বলা ছিল, ওটাকে লিখলাম। ওখান থেকে স্যার আমরা কাকে মাইনাস করবো, এটা থেকে আমরা কাকে মাইনাস করবো, ইন্টারেস্ট কে মাইনাস করবো। স্যার আমার অঙ্কের মধ্যে আমি বলছিলাম ইন্টারেস্ট কি দেয়া থাকবে, থাকবে না। ইন্টারেস্ট দেয়া থাকবে, থাকবে। ইন্টারেস্ট কি করতেছিলাম একটু আগে, ওয়ার্কিং 2 তে বের করছিলাম না, ওই ওয়ার্কিং 2 থেকে আমি একটু যদি দেখাই, দেখেন ওয়ার্কিং 2 তে দেখেন আমার ইন্টারেস্ট কত কত আছে একটু দেখেন। ওয়ার্কিং 2 তে দেখেন ইন্টারেস্ট অল্টারনেটিভ 1 এর মধ্যে 1,44,000, অল্টারনেটিভ 2 এর মধ্যে 2,88,000, অল্টারনেটিভ 3 এর মধ্যে 1,44,000। এই জিনিসটা এবার আমরা ওখানে কি করে দিব স্যার, বসাই দিব। এই সেম জিনিসটা আমরা এবার ওখানে কি ইন্টারেস্টের মধ্যে বসাই দিব। দেখেন ইন্টারেস্টের মধ্যে কি আমরা 1,44,000, 2,88,000, 1,44,000 যেটা আমরা ক্যালকুলেশন করে বের করছিলাম ওটাকে বসাই দিলাম। এবার এটাতে এটা মাইনাস করে দিই, মাইনাস করলে আমরা কি পাবো স্যার, ইবিটি পাবো। ইবিটির টাকাটা বের করলাম। ইবিডি থেকে আবার আমরা কাকে মাইনাস করবো স্যার, ট্যাক্স কে মাইনাস করবো। ইবিডি থেকে কাকে মাইনাস করবো, ট্যাক্স কে মাইনাস করবো। তাহলে ট্যাক্স কত পার্সেন্ট বলছিল, 25%। এই টাকাগুলোর উপর আমরা 25% করে বের করবো, 25% করে বের করে একটা মান পেলাম। এটা থেকে এটাকে মাইনাস করে দিলে কি পাবো স্যার, আমরা ইএটি, ইএটি আর্নিং আফটার ট্যাক্স পেয়ে গেলাম গা। আর্নিং আফটার ট্যাক্স থেকে আমরা কাকে মাইনাস করবো স্যার, প্রেফারেন্ট ডিভিডেন্ড, প্রেফারেন্ট স্টককে আমরা মাইনাস করব। প্রেফারেন্ট ডিভিডেন্ড বা প্রেফারেন্ট স্টককে মাইনাস করব। কত কত বের করছিলাম মনে আছে, ওই যে যেটা আমরা লাস্টে ওয়ার্কিং 3 তে বের করছিলাম, ওই টাকাগুলো আবার আমরা এখানে এসে বসাই দিব। এই যে ওয়ার্কিং 3 তে যা বের করছিলাম তাদেরকে লিখে দিলাম। এটা থেকে এটাকে মাইনাস করে দিব। মাইনাস করলে স্যার আমরা ইএসিএস পেয়ে যাচ্ছি। ইএসিএস পাচ্ছি কত, 3,92,000, 2,84,000, 2,36,000। এগুলো সব মাইনাস করে করে এসে আমরা একটা ফাইনাল মান পেলাম। এবার আমরা কি করবো স্যার, ইপিএস বের করবো না। ইপিএস বের করার জন্য ফর্মুলা কি বলছিলাম, ইপিএস সমান সমান ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ কমন স্টক বা নাম্বার অফ শেয়ার। তাহলে আমি ইএসিএস পেয়ে গেছি গা। নাম্বার অফ কমন শেয়ার আমরা একটা ওয়ার্কিং করে বের করছিলাম, ওটাকে একটু দেখা দিই। নাম্বার অফ কমন শেয়ার আমরা যে বের করছিলাম প্রথম অর্ডার, এটা হচ্ছে ওয়ার্কিং, দেখেন চাইলে এখানে লিখে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার জন্য ওয়ার্কিং 1 থেকে আসছে, এটা হচ্ছে আপনার জন্য ওয়ার্কিং 3 থেকে আসছে, এটা হচ্ছে আমার জন্য ওয়ার্কিং 2 থেকে আসছে, লিখলাম। এবার এটা কেটে দিয়ে ভাগ, এটা কেটে দিয়ে ভাগ, এটা কেটে দিয়ে ভাগ করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা ইপিএসটা বের করে ফেলি। ইপিএস সমান সমান ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এই দেখেন এটা কেটে দিয়ে ভাগ, 3,92,000 কে 2,20,000 দিয়ে ভাগ করছি, একটা মান পাইলাম। 2,84,000 কে 8 দিয়ে ভাগ করছি, একটা মান পাইলাম। 2,36,000 কে 8 দিয়ে ভাগ করছি, একটা মান পেলাম। এখন আমাকে বলছিল কোন প্রকল্পটা, কোন অল্টারনেটিভটা আমি অ্যাকসেপ্ট করব। তাহলে আমি কোনটাকে অ্যাকসেপ্ট করবো স্যার, যেটার ইবিআইটি সর্বোচ্চ থাকবে, যেটার ইবিআইটি সবচেয়ে বেশি থাকবে, সরি ইবিআইটি বলতেছি, যেটার ইপিএসটা সবচেয়ে বেশি থাকবে আমরা তাকে অ্যাকসেপ্ট করবো। তাহলে স্যার এখানে ইপিএস কোনটাতে বেশি আছে দেখেন তো, এটাতে আছে 19.6, এটাতে আছে 29.5, এটাতে 35.5, এটার ইপিএসটা আমার জন্য সবচেয়ে বেশি আছে। তাহলে উই শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ 2, উই শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ 2। একটা কমেন্টের মাধ্যমে আমরা লিখে দিব, the company should be selected alternative 2 because its EPS is higher than other। কারণ এটার ইপিএস হচ্ছে অন্যান্য প্রকল্পের চেয়ে কত আরো বেশি হাই ছিল, সবচেয়ে বেশি ছিল বলে আমরা এই জিনিসটা করলাম। স্যার এই জিনিসটার মাধ্যমে বা আজকে যেটা আমরা আলোচনা করলাম এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে ম্যাটার রয়েছে ওই ম্যাটার হচ্ছে অল্টারনেটিভ রিকোয়ারমেন্ট 1টা আমরা আলোচনা করছি, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের এই অঙ্কের রিকোয়ারমেন্ট যে 2 ছিল বা যেটা বি ছিল রিকোয়ারমেন্ট, ওটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই অ্যানিউ একাডেমির সাথে থাকো। তোমাদের সাথে দেখা হবে এই টপিকের নতুন একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।